একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের জন্য নির্বাচিত কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল কবিতা ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আমরা কবি জয় গোস্বামী সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। কবি জয় গোস্বামী আধুনিক বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কবি। তার জন্ম হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জীবনানন্দ দাশের পরে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ সকলকে পার করে কবিতার এক নিজস্ব জগৎ তৈরি করতে সক্ষম হয়েছিলেন কবি জয় গোস্বামী। কবি জয় গোস্বামীর লেখা বিখ্যাত কবিতার বইগুলি হল প্রত্নজীব, উন্মাদের পাঠ্যক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, ভালোটি বাসিব, শিবির, গরাদ গরাদ প্রভৃতি। জয় গোস্বামীর লেখা এ সমস্ত কাব্য কবিতার মধ্যে আমরা খুঁজে পাই চিত্ররূপময়তা। তার লেখা কবিতায় আমরা পাই জীবনের ছোট ছোট অনুভূতি, প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান, অসূয়া, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, তাদের নিত্যদিনের অভাব অভিযোগ, অর্থকষ্ট, তাদের চাওয়া পাওয়া ইত্যাদি। আমাদের পাঠ্য নুন কবিতায় আমরা পাব বাংলায় উদ্বাস্তু সমস্যার একটি জ্বলন্ত রূপ। এবার আমরা জানার চেষ্টা করি যে নুন কবিতার প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল। নুন কবিতার পটভূমি বা প্রেক্ষাপট ছিল উদ্বাস্তু সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গ। আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল 1977 সালে। এরপরে 1982 সালে এবং তারপরে 1987 সালেও বামফ্রন্ট সরকার গঠন করে। জয় গোস্বামীর লেখা ভুতুম ভগবান কাব্যটি প্রকাশিত হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। আমাদের পাঠ্য নুন কবিতাটি এই ভুতুম ভগবান কাব্য থেকেই সংগৃহীত। তো এই সময়কালের মধ্যে বাংলায় ঘটে যাওয়া উদ্বাস্তু সমস্যাই হচ্ছে আমাদের পাঠ্য কবিতার মূল পটভূমি। আমরা জানি 1971 সালে মুক্তিযুদ্ধের পর গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এই 1971 সালের পর থেকে শুরু হয় উদ্বাস্তু সমস্যা। দলে দলে প্রচুর মানুষ ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতে শুরু করে। সে তখনকার রাজনৈতিক পরিবেশ এবং সেখানকার সামাজিক পরিস্থিতি কেমন ছিল তা সহজেই অনুমেয় যে কী কারণে মানুষ এভাবে এক দেশ থেকে আরেক দেশে পদার্পণ করেছিল। যাই হোক, তো এই যে উদ্বাস্তু সমস্যা অর্থাৎ সেখানকার বসবাসের ঠিকানা বদলে পশ্চিমবঙ্গে যারা দলে দলে এসেছেন তখন তাদের মূল প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি চাহিদারই ভয়ঙ্কর রকমভাবে অভাব দেখা দেয়। 70 দশকের এই সময় পর্বের যে উদ্বাস্তু সমস্যা এবং মানুষের মধ্যে যে অস্থিরতা, সামান্য ভাত কাপড়ের জন্য মানুষের মধ্যে যে দিশেহারা ভাব, সেটাই জ্বলন্ত রূপে প্রকাশ পেয়েছে নুন কবিতায়। এবার আমরা জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা, এখানে আমরা উত্তম পুরুষের বহুবচন। কবিতা অনুসারে এখানে আমরা বলতে বোঝানো হয়েছে দুই ভাইকে। সামগ্রিক অর্থে কথকের ভাই ছাড়া বাবা মা বা বাড়ির অন্যান্যদেরকেও বোঝানো হয়েছে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, দুঃখ করে কিছু হবে না বা কোনো কিছু লাভ নেই। আমাদের দিন চলে যায়, আমাদের দিন অতিবাহিত হয় সাধারণ ভাত কাপড়ে। তাহলে এখানে মানুষের জীবনে প্রধান তিনটি চাহিদা, অন্ন, বস্ত্র এবং বাসস্থান। অন্ন হচ্ছে ভাত, বস্ত্র কাপড় এবং বাসস্থান হচ্ছে আশ্রয়। এখানে বক্তা আশ্রয়ের চেয়েও প্রাধান্য দিয়েছেন প্রথম দুটিকে অর্থাৎ ভাত এবং কাপড়কে। এই প্রসঙ্গে আমরা মনে করতে পারি যে রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের লেখা অন্নদামঙ্গল কাব্যের অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি অধ্যায়ে আমরা দেখতে পাই দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনি চেয়েছিল তার সন্তান যেন দুধে ভাতে থাকছিল, অর্থাৎ
সে তার সন্তানের জন্য অন্ন সংস্থানের দাবি করেছিল। যাই হোক, এই কবিতায় উল্লিখিত সাধারণ ভাত কাপড় বলতে মোটা চালের ভাত, মোটা সুতোর কাপড়কেই ইঙ্গিত করা হয়েছে। এরকম সামান্য ভাত কাপড়েই এখানে এই কবিতার কথক এবং তার পরিবারের দিন অতিবাহিত হয়, অর্থাৎ দিন চলে যায়। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। অন্নবস্ত্র ছাড়া বক্তার দিন অতিবাহিত হয় শারীরিক অসুস্থতা ও ধার দেনার সঙ্গে, অর্থাৎ বক্তা শারীরিক এবং আর্থিক দিক থেকে বড়ই কষ্টে আছেন। ধার দেনা, ধার ও দেনা এই দুটি শব্দের কি একই অর্থ? না, ধার এবং দেনার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে কারোর কাছে সাময়িককালের জন্য কিছু চাওয়া এবং ফেরত দেওয়া কাজটিকে বলে ধার, কিন্তু কারোর কাছে বিশেষ কারণে টাকা পয়সা ইত্যাদি শর্ত সাপেক্ষে নিয়ে দীর্ঘকাল ধরে যদি পরিশোধ না করা হয় তাকে বলা হয় দেনা। এখানে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে কথার অর্থ হচ্ছে রাত্রিবেলা, দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। দুই ভাই অর্থাৎ এখানে কবিতার কথক একজন এবং তার ভাই একজন, এই দুজন মিলে দুই ভাই রাত্রিবেলা তারা গঞ্জিকাতে টান দেয়। গঞ্জিকা হচ্ছে গাজার কলিকাতে টান দেওয়া। মদের মতে গাঁজা হচ্ছে এক ধরনের নেশা সামগ্রী। মদ যদিও বা একা একা খাওয়া যায়, কিন্তু গাঁজার ক্ষেত্রে সচরাচর তা দেখা যায় না, অর্থাৎ গাঁজা খেতে গেলে বহুজন মিলে একসঙ্গে গাঁজা খায়, অর্থাৎ গাঁজার আসর বসে। সেজন্য বক্তা তার সঙ্গী হিসেবে ভাইকেই গাঁজা সেবনে সামিল করেছেন। তবে প্রশ্ন উঠতে পারে, যার সাধারণ ভাত কাপড়, অসুখ, ধার দেনায় জীবন জর্জরিত হয়ে উঠেছে, তার গাঁজার পয়সা জোটে কীভাবে? এই সত্য অনেকেই বিদিত যে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা আবশ্যিক খাদ্যপানীয় না পেলেও দেহের রক্ত পর্যন্ত বিক্রি করে তারা মদ খায়, জুয়া খেলে। এখানে বক্তাদের গাঁজা খাওয়াটা তাই কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। দ্বিতীয়ত, গাঁজা খেয়ে নেশাগ্রস্ত হওয়াটা বক্তার কাঙ্ক্ষিত, তাতে তিনি অভাব অনটনের চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। অর্থাৎ তাদের যে নিত্য অভাব, অন্ন বস্ত্রের সংস্থানের অভাব এবং সেই অন্ন বস্ত্রের সংস্থান না করতে পারার যে একটা টেনশন, একটা চিন্তা, সেই চিন্তা থেকে কিছু সময়ের জন্য মুক্ত থাকার জন্য তারা গাঁজা খেয়ে নেশাগ্রস্ত হচ্ছেন, অর্থাৎ তাদের গাঁজা খেয়ে নেশাগ্রস্ত হওয়াটা কাঙ্ক্ষিত। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। বক্তার সংসারে টানাপোড়েন চলছে, একই উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ ওপার বাংলা থেকে ভিটেমাটি ছেড়ে বাস্তুহারা হয়ে যখন অন্য একটি দেশ অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে তারা যখন এসেছে, তখন স্বাভাবিকভাবে তাদের বাসস্থানের অভাব এবং কর্মসংস্থানের অভাব। সেই কর্মসংস্থানের অভাবের জন্য তাদের অন্ন বস্ত্রেও টান পড়েছে, অর্থাৎ তাদের সংসারে ভাত কাপড়ের অভাবের টানাপোড়েন চলছে। তাই খাদ্যদ্রব্যের জন্য সব দিন বাজার করার সঙ্গতি থাকে না, সব দিন বাজার করা হয় না। তবে কোনো দিন যদি বাজার করা হয় বা বাজার করার মতো সঙ্গতি হয়, অর্থ সংস্থান হয়, তাহলে সেই বাজার হয় মাত্রাতিরিক্ত, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেক বেশি বাজার হয়ে যায়। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করা বা বাজার করা, এটি একটি মধ্যবিত্তের মানসিকতা। এবার এই মাত্রা ছাড়া বাজারটা কি? বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, অর্থাৎ যখন আর্থিক দিক থেকে একটু সচ্ছলতা আসে, অর্থাৎ হাতে একটু টাকা পয়সা হয়, অর্থের যোগান হয়, তখন মধ্যবিত্ত মানুষরা অর্থাৎ উদ্বাস্তু শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের মনে শখ জেগে ওঠে, শৌখিনতা জেগে ওঠে। তাদের স্বপ্ন কল্পনায় গোলাপ চারা কেনার ইচ্ছে হয়। তাদের মনে হয় যে বেঁচে থাকার জন্য শুধু অন্ন বস্ত্রের সংস্থানই নয়, সে সঙ্গে জীবনকে সুন্দর করার জন্য, জীবনের সৌন্দর্যের বাতাবরণ নিয়ে আসার জন্য গোলাপ চারাও কেনা জরুরি, অর্থাৎ ফুলের সৌন্দর্য উপভোগ করা অত্যন্ত জরুরি। এই কারণে তারা গোলাপ চারা কিনে নিয়ে আসে। কিন্তু পুতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিয়ে গঞ্জি কাটে।
কিন্তু গোলাপ চারা তো তারা কিনে নিয়ে আসে, তাদের এমনিতেই অভাব অনটনের সংসার, তাদের দিন চলে না, অন্ন বস্ত্রের যোগান ঠিকঠাক হয় না, তারা অতিরিক্ত খরচ করে গোলাপ চারা নিয়ে আসে, ভাবে তারা নিজের বাসস্থানে গোলাপ চারা পুঁতে তারা সেই গোলাপের সৌন্দর্য উপভোগ করবে। কিন্তু তারা এটা ভুলে যায় যে তারা উদ্বাস্তু, তারা নিজের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়েছে, সেখানে তারা এখনও পর্যন্ত বাসস্থান পায়নি। তো সেই বাসস্থানহীন এ সমস্ত উদ্বাস্তুরা যাদের স্বপ্ন কল্পনায় গোলাপ চারা কেনার এবং গোলাপের বাগান করার যাদের ইচ্ছে হয়, স্বপ্ন হয়, তাদের সেই বাসস্থান না থাকার জন্য তারা সেই গোলাপ চারা কোথাও পুঁততে পারে না। সেজন্য কবি বলেছেন, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে? সেই গোলাপ চারা পোতার মতো কিন্তু কোথাও জায়গা নেই। এবার গোলাপ চারা পুঁতলে যে তাতে ফুল হবে, ফুলের সৌন্দর্য তারা যে উপভোগ করবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। কারণ সেই গোলাপ চারার কোনো ত্রুটি থাকতে পারে, আবার ফুল ফোটানোর জন্য উপযুক্ত জল বাতাস বা শ্রমেরও প্রয়োজন হতে পারে। এ সমস্ত অনেক কথা ভাবনা চিন্তা করার পর যখন তারা বুঝতে পারে যে এই গোলাপ চারা পোতার মতো কোথাও জায়গা নেই, তাদের সেই বাসস্থান নেই, সেই অতিরিক্ত খরচের জন্য তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওঠে এবং তারা সেই চিন্তা, সেই টেনশনকে, সেই মানসিক চাপকে কাটিয়ে ওঠার জন্য বা সেই সংসারের সেই অভাবকে দূর করার জন্য তারা দুই ভাই মিলে গঞ্জি কাটে অর্থাৎ গাঁজার কলিকায় টান দিতে থাকে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। বক্তা অল্পে খুশি, তার বেশি কিছু চাওয়া পাওয়ার বাসনা নেই, অর্থাৎ তারা সামান্য ভাত কাপড়েই সন্তুষ্ট। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, কষ্ট বা অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের দিন কেটে যায় সত্য, কিন্তু তার মধ্যে একটু একটু হাসিও আছে। বক্তা সেজন্য হেসে খেলে কথাটি ব্যবহার করেছেন। বক্তা সামান্য ভাত কাপড়ের সংস্থান চেয়েছেন। এই সামান্য ভাত কাপড়ের সংস্থান হলেই, এর বেশি কিছু তারা চান না। এই সামান্য ভাত কাপড়ের সংস্থান হলেই তারা কষ্ট করে হলেও তারা জীবনটা কোনো রকমে কাটিয়ে দেবেন, এতে তারা তাদের জীবনে সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। বাড়ি ফিরি দুপুর রাতে, দুটি অর্থে এই কথাটি ব্যবহৃত হতে পারে। প্রথমত, যারা কর্মহীন বাউন্ডুলে যুবক, আর দ্বিতীয়ত হচ্ছে উদ্দেশ্যহীন যারা যত্রতত্র আড্ডা দেয়। মাঝে মাঝে এমন দিন আসে যখন তাদের দিন চলতে চায় না, অর্থাৎ তাদের সামান্য ভাত কাপড়ের জন্য যে অর্থের সংস্থান, সেই অর্থের সংস্থান করতে তারা ব্যর্থ হয়। সারাদিন কর্মসংস্থানের জন্য এদিক ওদিক ঘুরতে ঘুরতে তাদের রাত দুপুর হয়ে যায়, বাড়ি ফিরে রাত দুপুরে, অর্থাৎ মাঝরাত্রিতে তারা বাড়ি ফেরে। সেই মাঝরাত্রে বাড়ি ফেরার পর যখন তারা দেখতে পায় যে ঠান্ডা ভাতে নুন নেই, তখন খেতে বসে তাদের মাথায় রাগ চড়ে যায়, অর্থাৎ তাদের প্রচণ্ড রাগ হয়। গরিব মধ্যবিত্তের বাড়িতে শাকসবজি রান্না না থাকলে সেই ঠান্ডা ভাত শুধু শুধু খাওয়া কষ্টকর। একটু নুন থাকলে সেটা খেতে একটু ভালো লাগে, কিন্তু বক্তা এখানে সেরকম ভাত অর্থাৎ নুন ছাড়া ভাত খেতে গিয়ে ভীষণ রেগে যান। সেজন্য কবি বলেছেন, রাগ চড়ে যায়। মানুষের দেহ মনে 8টি স্থায়ী ভাব রয়েছে। কি কি? রতি, হাস, শোক, ক্রোধ, ভয়, জুগুপ্সু, বিস্ময় এবং সম। এই 8টি স্থায়ী ভাবের মধ্যে ক্রোধ বা রাগ হচ্ছে অন্যতম। যে কোনো স্থায়ীভাবেই বিভাবের মাধ্যমে জেগে ওঠে এবং তা রসে পরিণত হয়। এখানে স্থায়ী ভাব হচ্ছে ক্রোধ, রস হচ্ছে বীর রস। রাগ চড়ে মাথার উপর, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। এখানে যে বীর রসের কথা বলা হয়েছে, সেই বীর রসের বহিঃপ্রকাশই হচ্ছে সারা পাড়া মাথায় করি এর মধ্যে দিয়ে। বিভাব হচ্ছে দুই রকম, আলম্বন এবং উদ্দীপন। এখানে আলম্বন হচ্ছে ঠান্ডা ভাত এবং উদ্দীপন হলো নুন, অর্থাৎ নুন ছাড়া ভাত। সুতরাং রাগ চড়ে যায় এর অর্থ রাগ মানুষকে আক্রমণ করে। রাগ চড়ে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। রাগ মাথায় চড়া স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় চড়ার অর্থ প্রতিক্রিয়া জানানো, অর্থাৎ রাগ প্রকাশ করা। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। নুন ছাড়া ঠান্ডা ভাত খাওয়ার জন্য
বক্তা রাগ এবং তার জন্য স্বাভাবিক তার বাবাকে দোষ দিয়েছেন, অথবা নানাভাবে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এবং তার বাবা ঘুম থেকে জেগে উঠে হয়তোবা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। দুপুর রাতে তার ভাইও ঘুম ছেড়ে এই গোলযোগে অর্থাৎ গণ্ডগোলে অংশগ্রহণ করেছে। তাই ভাই সম্ভবত বক্তারই পক্ষে, কারণ সে তার গাঁজা খাওয়ার সঙ্গী। সুতরাং বাপ বেটা বলতে বাবা ও তার দুই বেটার কথাই এখানে বলা হয়েছে এবং সকলের অর্থাৎ বাপ এবং দুই ভাই, এই তিন বাপ বেটা সকলের যে গণ্ডগোল, সেই গণ্ডগোল এবং চিৎকার চেঁচামেচিতে পাড়ার সমস্ত লোকও জেগে উঠেছে এবং তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আক্ষরিক অর্থে সারা পাড়া মাথায় করা অবাস্তব ব্যাপার, অসম্ভব। বস্তুত নিজেরা অশান্তি করে পাড়ার সমস্ত লোকের ঘুম ভাঙিয়েছে, তাই এখানে কথা বলা হয়েছে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বাড়ির অভ্যন্তরীণ অশান্তিকে বক্তা ব্যক্তি স্বাধীনতা বলেই ভাবেন। তাছাড়া গণতান্ত্রিক দেশে এরকম আচরণ মোটেই অসঙ্গত নয়। পাড়ার লোকের তাতে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। সর্বোপরি তারা সামান্য লোক, এরকম লোকদের বিষয়ে তাদের এই অশান্তিতে যোগ না দিলেও চলবে। তাই বক্তার শেষ আবেদন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বক্তার এই আবেদন কার কাছে সেটি স্পষ্ট নয়, কারণ কথাটি ভাব বাচ্চে বলা হয়েছে। শুকনো ভাতে লবণের ব্যবস্থা না থাকার জন্য দায়ী কে? বক্তা কর্মহীন হতে পারেন, উপযুক্ত কাজের জন্য তিনি ঘুরে বেড়ান এবং সেই কারণে দুপুর রাতে বাড়ি ফিরতে পারেন। বক্তার বাবার সাংসারিক অবস্থা হয়তো সত্যিই খারাপ, তাই সামান্য লবণের ব্যবস্থাও তিনি করতে পারেননি। তবে এখানে আমাদের যেটা মনে হয় যে শুকনো ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা করার জন্য হয়তোবা বক্তা তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্দেশ্যেই তার দাবি জানিয়েছে। সরকারের কাছে এই দাবি জানিয়েছে যে সরকার যেন তাদের এই সামান্য লবণের ব্যবস্থা করে দেয়।